এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি। এদিকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে নিয়ে পদক্ষেপ নিয়ে নিজেই কঠিন বিপাকে পড়েন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রেগে গিয়ে ভয়ঙ্কর হুঙ্কার দেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ঘুরে গেল এবং ক্ষমতারও পালাবদল হলো। কি হবে এখন দেশের ক্ষমতাটি কে গ্রহণ করবে? সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি, কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠলো এবারের শহীদ দিবসে। রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি তাতে কিন্তু যে কোনো সময় পালাবদল যেমন হতে পারে, তেমনি আবার ইউনূসও চাইছেন যাতে এই বাংলাদেশে নিজের আধিপত্য বজায় রাখা যায়। কিন্তু এই আন্দোলন যেভাবে ঘটেছিল এখন তা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে গিয়েছে। অনেক ছাত্রনেতাই ভাবছে যে কেন তারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আবার অনেকে ইউনূসকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছেন। সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই। যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট। যে কোনো সময় সুযোগ আসতে পারে, ছক্কা হাঁকাইতে পারেন তিনি। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক সংগ্রাম। এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে। সকল কিছু মাথায় রেখে বাংলাদেশে আরেকটি ভয়াবহ ম্যাচ আকার ধেয়ে আসছে। দেশের কোনো জায়গায় স্থিতিশীলতা আসেনি, না আইন শৃঙ্খলায়, না সামাজিক নিরাপত্তায়, না দুর্নীতিতে। প্রতিনিয়ত হানাহানি মারামারি চলছে। এখন তো ইউনূস সরকারকেও দেখছি হুঁশিয়ারি দেওয়া শুরু হয়ে গেছে। আজকে এইসব বলেছেন, ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। আর একটা নাম আপনারা শুনছেন, ফ্যাসিবাদীরা আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যে পরিকল্পনা করছে, সেই চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে। বাংলাদেশ তো এই শক্তিটাকে একবার নির্মূল করা, রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠিত হতে না দেওয়া আদৌ কি সম্ভব হবে? তিনি কি চ্যালেঞ্জে জয়ী হবেন? চ্যালেঞ্জে কে জয়ী হয় এবং কে পরাজয় হয় সবকিছুই আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা সবাই রাষ্ট্রপতির উপর কেঁপে গিয়েছিল। এখন রাষ্ট্রপতি কি করেছেন? তিনি কিন্তু ভয়ঙ্কর একটি হুঙ্কার দেন এবং এইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়েছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং ভিডিও পেয়েছি। সব কিছু আমরা আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় রাষ্ট্রপতির এই হুঙ্কারটি দেওয়ার পর। অন্যদিকে দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে, এইগুলো পরিবেশ কীভাবে স্বাভাবিক হবে এবং কে স্বাভাবিক করবে, আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো কোনো একটা অংশে, সেই ক্লিপগুলো আপনারা দেখবেন, অবাক হয়ে যাবেন। আসুন দেখে আসি আগে। সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি, কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠলো এবারের শহীদ দিবসে। এবং এবারের শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল। নানান ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 21-এর প্রথম প্রহরে যেই প্রথা হয়ে আসছিল, স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে শ্রদ্ধা জানান, কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন। কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে। আমরা নিশ্চয় দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে কিন্তু শহীদ মিনারে ফুল দেননি, শ্রদ্ধা জানাননি। প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, মাত্র 2 মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই ব্যত্যয়টি ঘটল? যেটি জানা গেছে, উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সদস্য, একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা না জানান। এবং এই চাপ প্রয়োগের কারণ কি সে সম্পর্কে নিশ্চয়ই কোনো ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি। আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক, সেটি তো বলাই বাহুল্য।
কিন্তু কি কারণে এটি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। প্রশ্ন হচ্ছে যে এটি কি করার খুব বেশি প্রয়োজন ছিল? রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশ্যে থাকলে সমস্যা কি ছিল, এবং এইটা যে দৃশ্যমান করা হলো কাদেরকে খুশি করা হলো? আমরা তো জানি যে 21শে ফেব্রুয়ারির আগের দিন বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নামটি জড়িয়ে আছে। তিনি চুপচাপ ছিলেন ওই সময়, তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান, এবং এ নিয়ে নিশ্চয়ই একটি টেনশন সরকারের মধ্যে ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ছিল। তারপরও তিনি গেছেন, না যাওয়াটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো সিনারিও আমাদের সামনে উপস্থিত হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন? এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো তাতে কি সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো? রাষ্ট্রপতিকে সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে যে একটা মব ক্রিয়েট হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে, আপাতত সেটি খানিকটা ম্রিয়মাণ অবস্থা আছে বা একটু ধামাচাপা পড়ে গেছে। কিন্তু নতুন করে আবার এইগুলো করার কি অর্থ থাকতে পারে? শুধু এই বিষয়ে যে ব্যত্যয় ঘটেছে এবারে শহীদ দিবসে তা নয়, আমি আরো দুটি কন্টেন্টে আপনাদের সামনে বলেছি যে এবারে শহীদ দিবসটা আমাদের সামনে কতটা আতঙ্ক কিংবা অন্যরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে তো ফুল দিতে দেয়াই হয়নি, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেয়াই হয়নি, কোথাও কোথাও আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা যদি যায় সেক্ষেত্রে আইনের ভাষা মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতেই পারে, কিন্তু আওয়ামী লীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠন বা যে লাখো কোটি কর্মী সমর্থক রয়েছে তারা কি অন্যায় করেছে? কেন এখন এই মুহূর্তে এসে এভাবে জাতিকে আবারও বিভক্তির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করেছিল, আমরা তার সমালোচনা করেছি, আমরা তার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু এখনো সেইটি কেন বহাল থাকবে? জাতিকে পুরো ভয়ঙ্কর একটি বিভক্তির রেখা টেনে দিতে জাতির মধ্যে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কতটা নিরাপত্তার মধ্যে থাকতে চাইছেন অথবা তাকে নিরাপত্তার মধ্যে রাখতে হচ্ছে। প্রোটোকল অনুযায়ী অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন, কিন্তু একটু বেশি মাত্রায় কি হয়ে যাচ্ছে না? এবং এই অভিযোগটি তো খোদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ওপেন তিনি বলেছেন যে তার নিরাপত্তার নামে, প্রধান উপদেষ্টার নিরাপত্তার নামে তাকে অপমান করা হয়েছে। তিনি 50 বছর ধরে রাজনীতি করছেন। বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টা যে অনুষ্ঠান ছিল সেখানে নির্ধারিত যে সময় 11টা, সেই 11টার 15 মিনিট আগে তিনি ঢুকতে গেছেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি, যে গেট দিয়ে প্রথমে ঢুকতে গেছেন। এরকম 4টি গেট দিয়ে তিনি ঢোকার চেষ্টা করেছেন, তারপরেও ঢুকতে দেওয়া হয়নি। মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে তাহলে কেন তাকে দাওয়াত দেওয়া হলো, আমন্ত্রণ করা হলো, এবং এইভাবে ডেকে তাকে কেন অপমান করা হলো? আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কতটা কঠোর ছিল। গণভবনের সামনের রাস্তা অর্ধেক ব্যারিকেড দিয়ে রাখা হতো প্রতি রাত 11টার পর থেকে। যে পরিমাণ ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হতো ঢাকা শহরে গণভবনের সামনে, তারপরও তাতে বিষয়টি কাউকে স্পর্শ করেনি। মানুষের জনভোগান্তি সেটি কখনো তারা ওইভাবে বোঝার চেষ্টা করেনি। তিনি নিরাপত্তা বোধ করলেই হলো। শেখ হাসিনার কথা বলছি আমি। এগুলো করে লাভ কি? এবং এও দেখেছি শহীদ মিনারে রাত্রে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরাও বাধার সম্মুখীন হয়েছেন। সেই একই অজুহাত, নিরাপত্তা। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল দেওয়ার পরে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ বা এলাকা, কিন্তু আমরা দেখলাম যে শামসুজ্জামান দুদু বিএনপির উপদেষ্টা তিনিও বাধার মুখে পড়লেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
আবার সাধারণ মানুষও বাধার মুখে পড়েছিল। এরকম অনেক অনেক আপত্তিকর ঘটনার মধ্য দিয়ে এবারে শহীদ দিবসটি আমরা পেলাম। আর এর বাইরে এর আগে তো জানিয়েছে আমি যেভাবে শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হলো কুমিল্লার 14 গ্রামে রাতের অন্ধকারে, গভীর রাতে। আবার শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টা করা হয়, দুঃসাহস করা হয়। এভাবে কি চলবে? চলতে পারে কখনো? এভাবে স্থায়িত্ব লাভ করেছে যা কিছু চলছে তার ধারাবাহিকতা? নিশ্চয়ই কখনো এই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি। গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি বলেন, পদত্যাগ করেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবুও দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যাদের কথা চিন্তা করে এত কিছু করেছি তারাই আমাকে এখন রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার, এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে। আমি সরকার ক্ষমতাচ্যুত হলো, আমি সভানেত্রী ভারতে চলে গেল, তারপরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, অনেকের মুখে অনেকভাবে শোনা গেল আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ ফিরতে আনুমানিক কত বছর লাগতে পারে, নানান ধরনের কথা আমরা শুনলাম। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরে হঠাৎ করে মানে ঘটনার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল যখন আমেরিকার নির্বাচন চলাকালীন আমেরিকার নির্বাচনের প্রার্থী আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, এরকম একটা কিন্তু টুইট করছিল। টুইট করার পরে ওই টুইটটা কিন্তু পরিপূর্ণ, ওই মন্তব্যটা আওয়ামী লীগের পক্ষেই গেছে মোটামুটি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সহ সবাই কিন্তু তাকিয়েছিল, এবং ভারত সহ তাকিয়েছিল বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, কোন পথে হাঁটা শুরু করবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে, সব কিছু নির্ভর করা শুরু করলো আমেরিকার নির্বাচন। যে আমেরিকান নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় তাহলে একরকম হবে, আর আমেরিকান নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে একরকম হবে। এটা কিন্তু সবাই এরকম ধরে নিয়েছে। তারপরে নির্ধারিত সময়ে নির্বাচন হলো, নির্বাচনে জয় হলো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো তারপরে কিন্তু রাজনৈতিক মোড়টা ঘুরে গেল, এবং আওয়ামী লীগের মানে একটা অন্যরকম, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল এবং আওয়ামী লীগ একটা মানে আস্থা পাইলো, একটা বিশ্বাস পাইলো যে না, আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। তারপরে কিছুদিন অতিবাহিত গেল, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ দিল। শপথের অপেক্ষায় হ্যান তেন নানান ধরনের গুজব বা নানান ধরনের আলোচনা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া রাজনৈতিক মাঠে চলাফেরা করছে। তারপরে যে কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল, সেখানে একজন সাংবাদিক কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করলো, সেটা আপনারা হয়তো অনেকে শুনছেন। প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট জড়িত থাকার কথা উঠে এসেছে, এই বিষয়ে আপনার মতামত কি, এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির মানে সবকিছু মিলে আপনার মতামতটা কি, এরকম মতামতের জন্য সাংবাদিক একটা প্রশ্ন করছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহজ ভাষায়, অনেকে কিন্তু মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প একজন খেপাটে মানুষ, তার ঠোঁটকাটা যখন যেমন এসে তাই বলে দেয়, তাহলে হয়তো বা যেহেতু সে আগে নির্বাচনের আগে টুইট করছে আওয়ামী লীগের পক্ষে গেছে, ওইরকম কিছু হারেঙ্গা মারেঙ্গা ধরেঙ্গা এরকম কিছু বলবো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাফালাফি শুরু করবে, আরগুলো ভয়ে কান্নাকাটি শুরু করবে, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নাকাটি শুরু করবে, আরগুলো লাফালাফি শুরু, এরকম কিন্তু মানে অনেকে আশা করছিল। কিন্তু তারা হচ্ছে বিশ্ব নেতা, যতই ঠোঁটকাটা হোক তারা কিন্তু সময় মতো সময়ের কথাটাই বলে। দেখেন, তিনি প্রশ্নের উত্তরে বলল যে আমেরিকার ডিপ স্টেট এর সাথে কোনো জড়িত না, মানে ওই টাইমে কিন্তু পরবর্তীতে অবশ্য বলছে যে আমেরিকার মানে 29 মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, এটা পরে বলছে। কিন্তু ওই মিটিং এর কথা আমি বলতেছি, তিনি বললো যে আমেরিকার ডিপ স্টেট জড়িত না, 1 নম্বর। আর 2 নম্বর, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বললো যে ওখানে আমি এই বিষয়টা পরিপূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতেছি, অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বললো, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতেছি। তারা মানে প্রকৃতপক্ষে বলতে গেলে শত শত বছর ধরে এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক বিষয় নিয়ে তারা অনুসন্ধান চর্চা করতেছে, তো এই বিষয় সেই দেখবো, মানে পরিপূর্ণ কিন্তু তার হাতে ছেড়ে দেবে। বাংলাদেশের বিষয়টা কিন্তু অনীহা প্রকাশ করলো। এই নিউজটা বাংলাদেশে কয়েক রকম ভাবে প্রচার হলো যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাস দিল, আওয়ামী লীগকে বাস দিল, মানে এরকম ভাবে আবার বলতেছে যে না বাংলাদেশে মোদীর হাতে ছেড়ে দিছে, এরকম নানান ভাবে প্রচার হলো। কিন্তু মূল বিষয়টা দেখেন, এখানে কিন্তু ওইটাই সত্য যে বাংলাদেশ বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমার বন্ধু আছে, প্রধানমন্ত্রী আছে, তিনি যা করেন তা মানে পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা কিন্তু মোদীর হাতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই জায়গা হচ্ছে পয়েন্ট, আওয়ামী লীগের ফিরে আসার পথ একদম পানির মতো পরিষ্কার নাকি একদম ঘোলাইটে কাদাযুক্ত পানির মতো, এইটা এই জায়গায় কিন্তু পয়েন্টটা এই জায়গায় এখন পরিপূর্ণ, অর্থাৎ
এই বাংলাদেশের রাজনৈতিক যে যাই হোক, রাজনৈতিক ময়দানে যাই হোক, সেটা কিন্তু আমেরিকা দেখবো হচ্ছে ভারতের চোখে, ভারতের চোখে কিন্তু দেখবো। আবার পদ্মার আড়ালে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের যে উদ্বেগ আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা আবার জানাইছে। তার মানে আমেরিকা পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা দেখবে এখন ভারতের চোখে। তাহলে ভারত আওয়ামী লীগকে কোন চোখে দেখতেছে এইটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার নাকি ঘোলাইটা, এইটা বুঝতে হলে ভারত কোন চোখে আওয়ামী লীগকে দেখতেছে। এটা দেখেন, আরো একটু অতীতে যান। 5 আগস্টে যখন আওয়ামী সভানেত্রী ভারতে চলে গেল, চলে যাওয়ার পরে তখন কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে বললো, যাওয়ার পরে কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো কিন্তু কথা বলা শুরু করলো। তাকে কেন আশ্রয় দেওয়া হলো, কি কোন প্রোটোকলে কিভাবে আশ্রয় দেওয়া হলো, কোন নিয়মে আশ্রয় দেওয়া হলো, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয় না, আবার অনেকে বলছে ঠিক হয়েছে, এরকম নানান কথা কিন্তু উঠছিল। ওঠার পরে যখন সংসদে কথা হলো, সংসদে বললো যে নিরাপত্তা জনিত কারণে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে আশ্রয় দিছি। এখানে কিন্তু পালিয়ে আইছে বা পলায়ন করছে এরকম কোনো কথা, নিরাপত্তা জনিত কারণে কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে। তারপরে দেখেন এখনকার পরিস্থিতি, দেখেন আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার নাকি এখনকার পরিস্থিতি হলো যে ভারতের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, আগে বিভিন্ন বিভিন্ন মতামত ছিল, বিজেপি তৃণমূল এগুলো আলাদা আলাদা মতামত ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নেওয়া নিয়ে, এখন সবাই কিন্তু এক, এবং ভারতের প্রত্যেকটা মানে ব্যক্তিও এক, মানে তাদের শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, ভালো করছে এরকম এক। তার মানে হলো সমস্ত ভারত এখন আওয়ামী লীগের পক্ষে এবং চাইতেছে যে আওয়ামী লীগের একটা পুনর্বাসন হোক, আওয়ামী লীগের মানে একটা সিস্টেমের একটা হোক। তার মানে আমেরিকা পরিপূর্ণ মানে সবকিছু আমেরিকা দেখতেছে ভারতের চোখে, আর ভারত আপনার আওয়ামী লীগের পক্ষেই আছে মোটামুটি, আর আপনার ভারত আওয়ামী লীগের মানে পক্ষেই আছে। সেই হিসাবে আমার কাছে মনে হলো যেহেতু আমেরিকা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে বিষয়টা, যে আপনি দেখেন আসলে পরিস্থিতি কি, সত্য মিথ্যা কোন দিকে যাইতেছে, আসলে কি হওয়া উচিত আপনি দেখেন, ওই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা না, আমার চিন্তা আমাকে নিয়ে এরকম। তখন নরেন্দ্র মোদীর সাথে তো আপনার শেখ হাসিনার ভালো সম্পর্ক, অবশ্যই শেখ হাসিনার ক্ষতি হোক বা আওয়ামী লীগের ক্ষতি হোক সেরকম নরেন্দ্র মোদী আমার মনে হয় চাবে না। সেই হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ কিন্তু পরিষ্কার। এখন কবে কখন এটা তো আমরা গুনব না, কিন্তু ফিরে আসার পথটা পরিষ্কার আছে। মির্জা ফখরুল তিনি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা বার্তা দিলেন, কিংবা একটা আলটিমেটাম আপনি বলতে পারেন। সেটি হচ্ছে 12 ঘন্টার একটা আলটিমেটাম। 12 ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনূসের যে রায়, সে রায় থেকে কি ফিরে আসতে হবে, কেন ফিরে আসতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন, আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই 12 ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন, আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কি আপনার সমন্বয়কদের হেল্প করতেছে রাজনীতিতে, তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে যতটুকু আপনার হেল্প দরকার। এই বর্তমান এই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা, এই দলটাকে যদি হেল্প করে তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা আন্দোলনে নেমে যাব এই আপনার সরকারের এগেনস্টে। অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারী যে দলটা আছে এই দলটাকেও আমরা নিষিদ্ধ করব, কিংবা এই দলকে আমরা রাজনীতিতে করতে দিব না। যদি তারা নিরপেক্ষভাবে আপনার রাজনীতিতে আসতে চায় তাহলে ওয়েলকাম, আর যদি এই সরকারের সহায়তায় কিংবা এই সরকার যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই ইলেকশন আমরা মেনে নিব না, কিংবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। খেলা জমে গেছে না, খেলা একদম পুরো জমে ক্ষীর। আওয়ামী লীগের একজন নেতা বলেন বা আওয়ামী লীগের লোক বলেন, তিনি ডক্টর ইউনূসের রাষ্ট্র ক্ষমতার মধ্যখানে বসে আছেন। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন তিনি কিভাবে আছেন, তার থাকার দরকার আছে কি না, নাকি চলে যাবেন, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে খোদ আওয়ামী লীগের মধ্যে। কেউ কেউ বলছেন মানে তিনি আছেন অনর্থক এখানে বসে আছেন, আবার কেউ কেউ বলছেন না থাকার দরকার আছে। এখন সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা চেষ্টা করেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো যায়। এর আগে আমরা দেখছি বঙ্গভবন ঘেরাও করছে তারা, এবং তাকে অপসারণের জন্য ওই বিভিন্ন তদবির করেছে, এমনকি ওই রাষ্ট্র বা সরকারের উপরও চাপ তৈরি করেছে তারা। কিন্তু সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই। কারণ তিনি পদত্যাগ করলে কার কাছে করবেন, একমাত্র সংসদ তাকে অপসারণ করতে পারে 2/3 ভোটে, কিন্তু সংসদও নাই। তিনি যে পদত্যাগ করবেন কার কাছে করবেন, স্পিকারও নাই, সংসদ নাই, স্পিকার নাই। এখন এই অবস্থায় সরকার অনেকটা বেকায়দায় পড়ে তাকে রেখেছে। এখন কেউ কেউ বলছেন যে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে তাকে সরানো যায়, কেউ বলছেন প্রধান বিচারপতি দায়িত্ব নিলে সরে যেতে পারেন।
তো এখন সরকার বিভিন্নভাবে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে ওনাকে সরাতে, মানে সরকারি বেকায়দায় পড়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে বেকায়দায় পড়ার কি আছে, কারণ সরকারেরই তো বৈধতা নাই, সুতরাং তারা যা করবে সেটাই ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন আওয়ামী লীগের কেউ কেউ বলছেন তাকে তিনি দায়িত্ব ছেড়ে দেন না কেন। এখন যারা বলছেন ছেড়ে দেন না কেন, এখন জেলের পাটটা কি তিনি খাবেন? কারণ তিনি যদি ছেড়ে দেন এটা ধরে নিতে পারেন সরকার তাকে জেলে ঢুকাবে। এবং কেউ কেউ বলছেন, আওয়ামী লীগেরই কেউ কেউ বলছেন, মানে তার এই পদে থাকলেই ভালো, মানে ভবিষ্যতে কাজে দিতে পারে। কারণ খেলার শেষ গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ লাস্ট ইনিংস, এবং তখন তিনি ছক্কা হাঁকাইতে পারেন, সুযোগ আসতেও পারে। এখন উইকেট হারানোর চেয়ে উইকেটে টিকে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ রান আসতে পারে যে কোনো সময়। সুতরাং কেউ কেউ মনে করেন যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট, যে কোনো সময় সুযোগ আসতে পারে। মনে হয় ওই দিন খুব বেশি দূরে না যখন মানুষ বলবে যে ভাই আগেই তো ভালো ছিলাম, কারণ পরিবর্তনটা কোথায় আসলো। গলাটা একটু ভাঙা, সেই কারণে একটু হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, বাট আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর জন্য সারা বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে অপছন্দ করা শুরু করেছিল একটা পর্যায়ে। এটা কিন্তু বাস্তব। কেন? বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের কিছু কিছু আলেমরা রাজনৈতিক বক্তব্য দিতেন, আবার কোরআন হাদিস থেকে কথা বলতেন যেগুলো আওয়ামী লীগের সহ্য হতো না, যার কারণে অনেক সময় ওয়াজ চলাকালীন হুজুরকে বাধা দেওয়া, মাহফিল বন্ধ করে দেওয়া, প্রশাসনকে ব্যবহার করে অনেক মাহফিল হতে না দেওয়া, এগুলোর কারণে বাংলাদেশের বড় একটা অংশ যে আওয়ামী লীগকে অ্যান্টি ইসলামিক একটা অবস্থানে কিন্তু ভেবে নিয়েছিল। আর 5ই আগস্ট তার রেজাল্ট আমরা দেখলাম। কিন্তু বিএনপিকে এ থেকে শিক্ষা নিয়েছে? জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চেষ্টা করছেন, কিন্তু কতটুকু তারা সফল হতে পারছেন? দেখেন, ইসলামী মাহফিলে বিএনপির নেতাকে প্রধান অতিথি করায় বিএনপির আরেক নেতার গ্রুপ মাহফিল বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। নাঙ্গলকোট উপজেলার খোসারপাড় নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল বন্ধ ঘোষণা করা হয়। জানা যাচ্ছে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভুইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়ার সমর্থক গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নাজির এবং ফয়েজ আহমেদ মাহফিলটিতে বাধা দেন। অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আবার আয়োজকরা। এ নিয়ে স্থানীয় জনগণ বলছে যে এটা আসলে হওয়ার কথা না। আপনার এখানে অনেকের নাম আসছে, আমরা যদি দেখি যে এখন তারা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করছে। কেন? দুই গ্রুপ সংঘর্ষের একটা অবস্থানে চলে যাচ্ছে। গাজী জাফর বলছেন, আমি আব্দুল গফুর ভুইয়ার রাজনীতি করি, আমরা মাহফিলে বাধা প্রদান করিনি। আমরা বলেছি যেহেতু আমার নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে, তাই মাহফিলের সমস্যা হলে আমরা দায়ী নই। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জেনেছি, খবর দেখব। বিষয়টা কি বুঝায়? আয়োজকরা কেন বন্ধ করলো? যে বিএনপির একজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসাবে, তো তিনি মোটামুটি রেডি, এলাকায় প্রচার প্রচারণা হয়ে গেছে। এখন আরেক কমিটি বলতেছে যে না ভাই, আমাদের নেতাকে প্রধান অতিথি করো। এখন যারা দাওয়াত দিয়ে ফেলছে তাদের নেতাকর্মীরা বলছে, যদি আমাদের প্রধান অতিথি যাকে দিচ্ছেন তারে দাওয়াত না দিয়া আরেকজনের প্রধান অতিথি করেন, তাহলে তো এখানে একটা সংঘর্ষ হওয়ার সুযোগ আছে। মানে এক গ্রুপ আরেক গ্রুপের গুতাগুতিতে মাহফিলটাই বন্ধ। এখন কি বলবেন বলেন? বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5% নেতাকর্মী বিএনপি এবং আওয়ামী লীগের, এরা এই দলগুলার 12টা বাজানোর জন্য যথেষ্ট। নেতার চেয়ে কর্মী যারা আছে এরা অতি উৎসাহী থাকে, বাবার চেয়ে নেতাকে বেশি সম্মান করে, প্রিয় অভিভাবক বলে ফেসবুক গরম করে ফেলে, ভাদাইম্যা রাজনীতি করে ধান্দা করে যারা ভাত খায় এরাই কাজগুলা বেশি করে। কেন ভাই এই দেশে এখন কেন মাহফিল বন্ধ হবে? তাহলে তো মানুষ বলবে 3 দিন পরে, আগেই তো ভালো ছিলাম। ঘুরে যদি একই দৃশ্য সামনে আনেন, এগুলা বন্ধ হওয়া উচিত, এমনকি যত পানিশমেন্ট হওয়া দরকার। তো রাজনৈতিক দলের লোকেরা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন পেলেই
সে অপরাধ করুক আর না করুক তারে ধরে উত্তম দিচ্ছে, তার সম্মানহানি ঘটাচ্ছে, তারপরে মেরে ধরে তক্তা বানাইয়া একদম আবার থানায় দিয়ে দিচ্ছে, থানার লোকেরা আবার আরেক দফা মারতেছে, টাকা পয়সা চাইতেছে, সবকিছু মিলে তারপরে জেলে দিতেছে, রিমান্ডে দিচ্ছে। মানে এটা একটা ভয়াবহ অবস্থা। এখন ওই যে নিজ হাতে আইন তুলে নেওয়া, এবং অতীতে দেখা গেল যত হয়েছে এরকম মব, এই মবে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ খুবই কোণঠাসা অবস্থায়, এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন এই সিচুয়েশনে আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা? বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী সরকার, অনেকেই। তবে মূল প্রতিপক্ষ কারা? কারা আওয়ামী লীগকে এত অত্যাচার নির্যাতন করছে? আমাদের দেশে পুলিশ যখন যে সরকার আসে তারই হয়। এখন মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। এখন অনেকে মনে করতে পারেন যে বিএনপি হচ্ছে মেইন শক্তি, কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের নেতৃত্ব যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে মেইন শত্রু হচ্ছে ইউনূস সরকার। কিন্তু আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। ইউনূস সরকাররা মূল প্রতিপক্ষ নয়, তারা হচ্ছে ওই যে বুঝাইর পুঁটি মাছের মতো, রং ধরে আসছে আবার চলে যাবে, পানি যখন নেমে যাবে তারাও নাই। সুতরাং রাজনীতির ক্যালকুলেশন করতে হবে রাজনৈতিকভাবে। এখানে মূল প্রতিপক্ষ কারা এটা আপনি যদি অ্যানালাইসিস করেন ফিল্ড লেভেলে, তাহলে বুঝতে পারবেন যে মূল প্রতিপক্ষ কারা। আপনি এই দেখেন গতকাল কি মঙ্গলবার, তো সেখানে ইউনিভার্সিটিতে কি হচ্ছে যে এখন পিটাপিটি শুরু হয়ে গেছে, এবং এখানে যারা মাথা তুলতে পারে নাই, যারা ছদ্মবেশে ছাত্রলীগও করছিল, এখন তারাই দেখা যায় যে ক্যাম্পাস দখলের জন্য তৎপর হয়ে উঠছে। এখন এই যে ভয়ানক শক্তি সেটা কারা? এখন দেখা যায় আওয়ামী লীগের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, এবং যে যেখানে বেশি শক্তিশালী সেখানেই তারা আওয়ামী লীগকে ওই দলে আক্রমণ করছে বেশি। কিন্তু এভারেজ যদি আপনি হিসাব করেন দেখা যায় জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির তারা অনেকটা ওই পুরনো কায়দায় ভয়ঙ্কর হয়ে ফিরে আসছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। এবং আওয়ামী লীগের লোকজন বলছে যে বিএনপি তাদের খুব একটা ডিস্টার্ব করছে না, কিন্তু মূল ভয় হচ্ছে জামাতে ইসলাম। কারণ তারা আওয়ামী লীগের লোকজন পেলেই ধরে মারধর করে, তারপর পুলিশে দেয়, আহত করে জেলে পাঠায়, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে সরকার যে টার্গেট করেছে যে বৈষম্য বিরোধী এবং সরকার ইউনূসকে, এইগুলো আসলে হচ্ছে ঠুনকো টার্গেট। মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ কিন্তু হচ্ছে জামাত ফিল্ড লেভেলে। এখন আওয়ামী লীগের রাজনীতিতে যদি একদম পতন কেউ ঘটাইতে পারে সেটা জামাত করতে পারে। কারণ জামাত ওই যে গোড়ায় কেটে দিবে, তারা আগায় কাটবে না। বিএনপি হয়তো আগায় কাটবে, বিএনপি আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি তারা অনেকেই একে একজনের আত্মীয়, এই টাইপের অনেক কিছু। কিন্তু জামাত হচ্ছে খুবই সিস্টেমেটিক একটি দল, তারা নিজেদের ছাড়া, জামাতের লোক ছাড়া অন্যদিকে খুব একটা বন্ধু মনে করে না তারা, এবং তারা মনে করে তারাই একাই 100, চলতে হবে তাদের একাই। এবং সেই অর্থে বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য শত্রু নয়, হিংস্র নয়। অনেকটা মিলেমিশে রাজনীতি করার টেন্ডেন্সি বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে। এবং প্র্যাকটিক্যালি দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তেও অনেক জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের লোকজন দখল করেছিল কোনো একটা বিজনেস, এখন তারাও এসছে, তারা কিন্তু এদেরকে অনেককে আউট করে দেয় নাই। এরা অনেকে বলছে ঠিক আছে তোমরা থাকো, তোমাদের শেয়ার এত, আমাদের শেয়ার এত। অর্থাৎ মিলেমিশে কিন্তু তারা আসছে। কিন্তু মাঠ লেভেলে যে জামাতে ইসলাম যেসব জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম, নর্থ বেঙ্গল কিছু জায়গা আছে, খবর আসতেছে যে ওইসব জায়গায় জামাত শিবিরের ভরে তারা বেরোতে পারছে না। কিন্তু বিএনপি ছাত্রদল তারা আওয়ামী লীগকে খুব একটা ডিস্টার্ব করছে না। এখন ইউনূস সাহেবরা হলো মধ্যাহ্নে আছে, এবং
এখানেই তারা শেষ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের সূর্যাস্তে এসে তাদের যে ক্ষমতা দাপট, কাদের রাজ্যে তারা অস্ত যাবে তারা টেরই পাচ্ছেন না। অনলাইন কিন্তু কোন পুরা দুনিয়া না। এখানে নদী থাকলেও বাতাস বয় না অনলাইনে। বন্দী আওয়ামী লীগের কর্মীদের দম বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কে বড় শত্রু আগে সেটা চিহ্নিত করেন। আগে দলের কর্মীকে বাঁচান, তারপর রসগোল্লা খেয়ে হরতাল ডাইকেন। এবং এই যে কর্মীরা, এরা কিন্তু গিনিপিগ না, এরা আপনাদেরই খেয়ে, তাদের নিজের খেয়ে আপনাদেরকে নেতা বানিয়েছে। এখন এইটা তো তারা পাপ করে নাই। এখন দয়া করে সবার আগে আপনাকে বুঝতে হবে শত্রু মিত্র, এবং কে শত্রু কে মিত্র, এবং সেইভাবেই আপনাকে ট্যাকেল দিতে হবে। এখন আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এখনো বুঝতেই পারেন নাই জামাত আপনার শত্রু না বিএনপি শত্রু না বৈষম্য বিরোধী, এবং আপনি শুধু ঢালাওভাবে ওই কর্মসূচি দিয়েই যাইতেছেন অনলাইনে, এবং এগুলো ব্যর্থ হচ্ছে। এখন রোগ বুঝে ওষুধ দিতে হবে। এখন রোগেই আপনি নির্ধারণ করতে পারলেন না, প্রতিপক্ষ নির্ধারণ করতে পারলেন না, কে ভয়ঙ্কর কে কতটুকু ভয়ঙ্কর সেটা বুঝতে পারলেন না, তাহলে আপনার যুদ্ধ কৌশল রণকৌশল কি হবে, এবং হলেও এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি মনে করি গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে মানে রাষ্ট্রপতিকে নিয়ে যে একটা নিউজ উঠেছে সেই নিউজটা নিয়ে অনেক কথা হচ্ছে। এবং রাষ্ট্রপতিও কিন্তু মানে এই বিষয়টা নিয়ে অনেক মানে আপনারা জানেন যে গত কিছুদিন আগেও যখন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল বা 2024 সালে ছাত্ররা যে আমাদের দেশটাকে মুক্ত করেছিল, তারপর রাষ্ট্রপতিকে নিয়ে একটা সমালোচনা উঠেছিল, মধ্যখানে কিছুদিন স্টপ ছিল, এখন আবার কি হয়েছে তাকে নিয়ে অনেক কথা উঠতেছে। দর্শক শ্রোতা, অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন, যেই ডক্টর ইউনূস আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে একদল লোক মানে এই সব কথা বলে, তাদের কথার কিন্তু কোনো ভিত্তি নেই, তাদের কথা আপনারা কান দিবেন না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।